নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলের শুভকামনা করে আজকের গল্প পর্ব শুরু করছি। আজ আপনাদের ভারতবর্ষের এমন এক সময় পর্বের গল্প শোনাবো, যেটি শোনার পর সহজেই বুঝতে পারবেন আজকের দিনে সারা পৃথিবীর বৃহৎ দেশগুলি দ্বারা কেন অপেক্ষাকৃত দুর্বল দেশগুলিকে গ্রাস করতে যাওয়ার, এক কথায় ডমিনেট করার কারণ। সারা পৃথিবী জুড়ে আজ কেন এত হানাহানি এবং চীনের মতো দেশগুলির এই বিস্তারবাদী নীতির কারণ, ঠিক যে কারণে আমাদের ইতিহাসকে জানার ও বোঝার দরকার পড়ে। তাই দেরি না করে আজকের পর্বটি শুরু করি। শুনি সেকালের গল্প। তার আগে আপনাদের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু অনুপ্রাণিত করার অনুরোধ রইল। হোমো ইরেক্টাস বা হোমোসেপিয়েন্স প্রজাতি আফ্রিকা থেকে মাইগ্রেট করে ভারতে এসে বসতি স্থাপন করা এবং ক্রমে বিবর্তনের মাধ্যমে সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতা সময় পর্বে এসে কিভাবে মানুষ তাদের জীবন প্রণালী তৈরি করে নিয়েছিলেন, কি কি চলছিল সে সময় মানুষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনে, আমার আগের এপিসোডগুলিতে তা আপনাদের শুনিয়েছিলাম। এতদিন পর্যন্ত মানুষ খাদ্যের জন্য এবং জীবনযাত্রার মান উন্নতি সাধনের জন্য লড়াই করছিল, কখনো প্রকৃতির সাথে, কখনো বা নিজেদের বুদ্ধির সাথেই। মানুষ লোহার ব্যবহার শিখে ফেলে যখনই তাদের খাদ্যাভাব মিটিয়ে ফেলতে পারল, তখন থেকে শুরু করে দিল রাজনৈতিক লড়াই তথা রাজনৈতিক সাম্রাজ্য স্থাপন ও বিস্তারের জন্য লড়াই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত ভারতবর্ষে প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক ঐক্যই ছিল না। কোনো কেন্দ্রীয় শক্তির পরিবর্তে গঠিত হতে পেরেছিল ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ বা উপজাতি অধ্যুষিত অঞ্চল মাত্র। ছিল 16টি মহাজনপদ। রাজনৈতিক প্রাধান্য বিস্তারের জন্য এই 16টি মহাজনপদের মধ্যে সাংঘাতিক দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকত প্রতিনিয়ত। ক্রমে এর মধ্যে 4টি রাজ্য বা জনপদের শাসকরা যথা মগধরাজ বিম্বিসার, কোশলরাজ প্রসেনজিৎ, অবন্তীরাজ প্রদ্যুৎ ও বৎসরাজ উদয়ন রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষে প্রাধান্য লাভ করে। এক কথায় বললে অপর 12টি রাজ্যকে গ্রাস করে নেয় এই 4টি রাজ্য। এরপর এই 4টি রাজ্য সম্পূর্ণ ভারতবর্ষে প্রাধান্য লাভের বাসনায় পরস্পরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলে অবশেষে মগধ সমস্ত রাজ্য 3টিকে পরাজিত করে ভারতবর্ষের একক ঐক্যবদ্ধ সাম্রাজ্য করে তুললেন। বিহারের পাটনা, গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল পূর্বের মগধ, যার রাজধানী ছিল রাজগৃহ, বর্তমানে যাকে আমরা রাজগীর নামে চিনি। অথর্ববেদ, মহাভারতের শ্রীবেদ শ্লোক সহ বিভিন্ন মহাকাব্যগুলি থেকে মগধের কথা জানা যায়। সে সময় কিকট নামে এক অনার্য জাতি এই অঞ্চলে বসবাস করতেন। এদের সমৃদ্ধি, যা মূলত পশু সম্পদ, সুদূরের আর্যদেরও দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। এই কিকট জাতি গোষ্ঠীকেই পরাজিত করে জরাসন্ধ মগধের প্রথম রাজা হলেন, যিনি বৃহদ্রথ রাজবংশের রাজা ছিলেন। তবে পুরাণ ও সিংহলের বৌদ্ধ গ্রন্থ মহাবংশ থেকে মগধের রাজাদের বিশদ বিবরণী পাওয়া যায়। মগধে প্রধানত 4টি রাজবংশ রাজত্ব করেছিল। সেগুলি হলো হরিয়াঙ্কা বা হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ। বৌদ্ধ গ্রন্থ মহাবংশ অনুসারে পিতা মহাপদম কর্তৃক মগধের রাজারূপে অভিষিক্ত হলেন বিম্বিসার, যিনি হরিয়াঙ্কা বংশের রাজা ছিলেন। বিভিন্ন রাজ্যের রাজকুমারীদের বিবাহের মাধ্যমে সেই রাজ্যগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন তথা দখলে আগ্রহী ছিলেন তিনি। এভাবে তিনি 4টি বিবাহ করেন। বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু রাজপাটের দায়িত্ব গ্রহণ করলেন। দেবদত্তের প্ররোচনায় অজাতশত্রু বিম্বিসারকে প্রথমে বন্দী করে পরবর্তীকালে হত্যা করেছিলেন। তিনি তার সভাসদদের সাথেও একই প্রসেস করেছিলেন, অর্থাৎ পিতার হত্যা করে সিংহাসন দখল করেছিলেন অজাতশত্রু। অজাতশত্রু কোশলরাজ প্রসেনজিৎকে যুদ্ধে হারিয়ে তার কন্যাকে বিবাহ করে কোশল রাজ্যটিকে দখল করেন।
তিনি গঙ্গার ওপারের রাজ্যগুলিকে দখলের উদ্দেশ্যেই রাজগৃহ থেকে মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করলেন। পাটলিপুত্রের নতুন দুর্গ তৈরি করে লিচ্ছবি প্রজাতন্ত্রকে খুব সহজেই জিতে নিলেন তিনি। তার আবিষ্কৃত ব্রিজেস, এক প্রকারের গুলতি ও আচ্ছাদনযুক্ত সামনে ব্লেড লাগানো রথের সাহায্যে যুদ্ধগুলিকে খুব সহজেই জিতে নিতেন তিনি। এরপর পঞ্চম ও চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্ক রাজবংশের শেষ শাসক নাগাদাসের অত্যাচারে অত্যাচারিত হয়ে রাজ্যবাসী বিদ্রোহ ঘোষণা করলে সেই জনবিদ্রোহের মধ্য দিয়েই তারই মন্ত্রী শিশুনাগ রাজ সিংহাসন আরোহণ করলেন। বংশ পরম্পরা রীতি অনুযায়ী শিশুনাগের পর কাকবর্ণ সহ আরো 10 জন এই রাজবংশে রাজত্ব করলেন মগধের উপর। শিশুনাগ রাজবংশের পর 345 খ্রিস্টপূর্বাব্দে নন্দ রাজবংশ শাসন শুরু করলো মগধের উপর। মহাপদ্মনন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তার আমলে এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্ধ্য পর্বতমালারও দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল মগধ রাজ্য। পুরাণে মহাপদ্মনন্দকে ক্ষত্রিয়দের মধ্যে সবচেয়ে বেশি বিনাশকারী শাসক বলে বর্ণনা করা হয়েছে। 345 খ্রিস্টপূর্বাব্দে মহাপদ্মনন্দের হাত ধরে সৃষ্টি হওয়া নন্দ সাম্রাজ্য ক্রমে নন্দ বংশের আরও 8 জন রাজ্য শাসন করার পর ধননন্দের মৃত্যুর পর মগধ সাম্রাজ্য চলে যায় মৌর্য বংশের হাতে। এই বংশের এত কম সময়ের অবলুপ্তি হওয়ার কারণ ছিল চাণক্য, যে গল্প শোনাবো আপনাদের পরবর্তীকালে। 321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। তৎকালীন যুগে সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল এই মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এর চেয়ে বড় সাম্রাজ্য আর কখনোই তৈরি হয়নি। মহান আলেকজান্ডারকে পশ্চাতে অপসারণে বাধ্য করে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পূর্ণ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিকে সাম্রাজ্যভুক্ত করলেন এবং বিন্দুসারের হাত ধরে এই সাম্রাজ্যকে দক্ষিণ ভারত পর্যন্ত অগ্রসর করলে পরবর্তী শাসক সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য জয়ের মাধ্যমে সমগ্র দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করলেন। এ সময় উত্তরে হিমালয় পর্বতমালা থেকে শুরু করে পূর্বে আসাম, পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা এবং দক্ষিণে সমগ্র ভারত জুড়ে শুধু মৌর্য সাম্রাজ্যই শাসন করছিল। সম্রাট অশোকের মৃত্যুর পর 185 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে মগধে শুঙ্গ রাজবংশ শাসন শুরু করলো। গাঙ্গেয় উপত্যকাকে কেন্দ্র করে এবং ক্রমে সারা ভারতবর্ষব্যাপী মগধের এরূপ উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। মগধ সাম্রাজ্যের সূচনা থেকে উত্থান তথা এত বাড়বাড়ন্তের পিছনে ছিল বেশ কয়েকটি কারণ। চলুন সেই কারণগুলো বোঝার চেষ্টা করি। প্রথম, ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। উত্তরে সুবিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে মহাসমুদ্র, পশ্চিমে সুবিশাল মরুক্ষেত্র এবং সিন্ধু নদীর মতো খরস্রোতা নদীগুলির এবং পূর্বে দুর্ভেদ্য ঘন জঙ্গল পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করার মতো দুঃসাহস বিদেশি শত্রুরা কখনোই করতে পারেননি, যার কারণে এখানকার স্থানীয় রাজারা নিশ্চিন্ত মনে রাজত্ব করতে পারছিলেন। আর্যদের সিন্ধু উপত্যকা থেকে গাঙ্গেয় উপত্যকায় আসতেই 2000 বছর সময় লেগে গিয়েছিল। এ থেকেই বোঝা যায় ভারতবর্ষ সেই যুগে কি অসম্ভব দুর্ভেদ্য প্রাকৃতিক দুর্গ দ্বারা আবৃত ছিল। দ্বিতীয়, ভারতবর্ষের অভ্যন্তরীণ ভৌগোলিক অবস্থান। গঙ্গা, সোন, গণ্ডক এবং চম্পা নদীর মতো খরস্রোতা নদীগুলি দ্বারা বেষ্টিত মগধ ছিল এক প্রকার নদী বেষ্টিত জলদুর্গ। মগধের প্রথম রাজধানী রাজগৃহ 5টি সুবিশাল পর্বত দ্বারা দুর্ভেদ্য নগর রাজধানী হওয়ায় মগধের রাজারা নিশ্চিন্তে রাজত্ব পরিচালনা করতে পারছিলেন। গঙ্গা, সোন, গণ্ডক, চম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র, যা মগধের পরবর্তী রাজধানী হয়েছিল, ইহাও ছিল দুর্ভেদ্য জলদুর্গ বিশেষ। এই কারণেই অযাচিত শাসকদের দ্বারা মগধের রাজধানীগুলি দখল করা অসম্ভব ছিল, তাই এগুলি অক্ষত। 3 নম্বর, মগধের পূর্বাঞ্চলটি অরণ্য সংকুল হওয়ায়। মগধের পূর্বাঞ্চল
হস্তি সংকুল নিবিড়তম অরণ্য সংকুল হওয়ায় পূর্বাঞ্চলের এই ঘন অরণ্য পার করে মগধে আক্রমণ করা ছিল অসম্ভব। অথচ এই অরণ্য থেকেই হস্তি সংগ্রহ করে বা হাতি সংগ্রহ করে নন্দরাজাদের মতো রাজারা সেই হস্তিকে সুশিক্ষিত করে হস্তি বাহিনী গড়ে তুলতে পেরেছিলেন খুব সহজেই, যা ক্রমে মগধের সেনাবাহিনীর প্রধান অস্ত্রে পরিণত হয়েছিল। এই হস্তি বাহিনী দ্বারা শত্রু শিবিরের প্রতিরক্ষা ব্যূহকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে শত্রু শিবিরে মনোবৈজ্ঞানিক ত্রাস সৃষ্টি করে যুদ্ধে জেতা একটি রণকৌশলে পরিণত হয়ে গিয়েছিল সে সময়। এবং এই সুশিক্ষিত হস্তি বাহিনী দ্বারা চরমতম বর্ষার সময় দুর্গম কর্দমাক্ত এলাকায় সৈন্যবাহিনীদের রসদ পৌঁছে দেওয়ার কারণে যুদ্ধ প্রক্রিয়া পরিচালনা করা তৎকালীন রাজাদের কাছে সহজতর হতে পেরেছিল। চতুর্থ, বিভিন্ন নদীগুলির অবস্থান। গাঙ্গেয় নদী মগধের হৃৎপিণ্ড ছিল। গঙ্গা ছাড়া অন্যান্য নদীগুলি কেবলই দুর্ভেদ্য জলদুর্গের কাজ করত তাই নয়, এই নদীগুলির উর্বর পলিমাটি এবং সারা বছর জলের পর্যাপ্ত যোগান থাকায় এই অঞ্চলটি সুজলা সুফলা শস্য শ্যামলা হতে পেরেছিল খুব সহজেই। বছরে 3 বার পর্যন্ত খাদ্যশস্য উৎপাদন করা সম্ভবপর হওয়ায় সুবিশাল সৈন্যবাহিনীর ভরণ পোষণ সহ রাজ্যবাসীর ভরা পেট মগধ সাম্রাজ্যের সুখ ও সমৃদ্ধির কারণ হতে পেরেছিল। কোনো রাজার রাজত্বে সুবিশাল সৈন্যবাহিনী থাকবে, তার প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। পঞ্চম, রাজাদের রাজ্য পরিচালনায় নৈপুণ্যতা। বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক তার মতো সমরকুশলী, দক্ষ এবং উদ্যমী নেতৃত্ববৃন্দের ভূমিকা ছিল অতি গুরুত্বপূর্ণ এবং এনাদের মন্ত্রী তথা সভাসদদের কূটনৈতিক বিচক্ষণতাও কম ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্রে যা উল্লেখ মেলে এবং রাজন্যবর্গের শৌর্য বীর্যের সমন্বয় মগধকে অপ্রতিরুদ্ধ করেছিল। চাণক্যের মতো কুশলী, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের রাজসভায় থাকা, যার বাণী এবং জীবন দর্শন আজকের দিনে দাঁড়িয়েও সমান প্রেক্ষিত, তার মতো মনীষীদের উপস্থিতি এই সাম্রাজ্যের উত্থানের অন্যতম বড় কারণ ছিল। ষষ্ঠ, রাজন্যবর্গের আদর্শ ও সাম্রাজ্য স্থাপনের উচ্চাবিলাস। যুগ যুগ ধরে ভারতীয় রাজন্যবর্গ এক ঐক্যবদ্ধ রাজত্বের স্বপ্ন দেখে আসছিলেন। তারা সম্রাট, একরাট, বিরাট, সার্বভৌম, রাজচক্রবর্তী প্রভৃতি উপাধি গ্রহণ করতেন। মগধের রাজন্যবর্গ এই আদর্শেই অনুপ্রাণিত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোকের আমলেই এই আদর্শ পূর্ণতা পেয়েছিল। সপ্তম, খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার। তৎকালীন ভারতবর্ষ শস্য শ্যামলায় শুধু ছিল না, প্রকৃতি মন ভরে ভারতবর্ষকে খনিজ সম্পদের পূর্ণতা দিয়েছিল। ফলত তামা ও লোহার খনিগুলি মগধের অর্থনৈতিক সমৃদ্ধি সহ সামরিক শক্তি প্রধান সহায়ক হয়ে উঠতে পেরেছিল। কেবলমাত্র দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রেই নয়, কৃষি যন্ত্রপাতি সহ সামরিক অস্ত্র নির্মাণে লোহা ও তামার ব্যবহারের দ্বারা তৎকালীন মগধ উন্নতির চরমে পৌঁছতে পেরেছিল। প্রাকৃতিক সম্পদ মগধের অভ্যুত্থানের মূলে ছিল। এ যুগের গয়ার বারাবার পাহাড়ে ধারোয়ারে লোহার খনিগুলির আবিষ্কার এবং ধলভূম, সিংভূম জেলায় লোহা ও তামার বিশাল বিশাল খনিগুলির কারণে অঙ্গরাজ্য জয় হওয়ার পরে মগধের অভ্যন্তরীণ বাণিজ্য বহির্বাণিজ্যে যুক্ত হতে পেরে আরও সমৃদ্ধশালী করে তুলেছিল মগধকে। লোহার গুরুত্ব বোঝাতে কৌটিল্য বলেছিলেন যে লোহার উপর রাজকোষ নির্ভর করে এবং সেনাবাহিনী সেই রাজকোষের উপর। কৌটিল্যের কথায় বলা যায়, খনি হলো যুদ্ধ সম্ভারের গর্ভাশয়। 8 নম্বর পয়েন্ট হলো গোঁড়াপন্থী ধর্মীয় ব্রাহ্মণ্যবাদের অভাব। মগধের উত্থানের পিছনে ধর্মীয় ব্রাহ্মণ্যবাদের অভাব একটি অন্যতম কারণ। গোঁড়া ব্রাহ্মণ্যবাদ বৈদিক রাষ্ট্রনীতি এবং সংস্কৃতি ধারা পূর্ব ভারতে এসে পৌঁছানোর আগেই তা ম্লান হয়ে যেতে পেরেছিল। এই কারণে এই অঞ্চলটিকে মানুষ নিজের মতো করে
নিশ্চিন্ত মনে গড়ে তুলতে পেরেছিলেন এত বড় সাম্রাজ্য। দীর্ঘকাল যাবৎ মগধ আর্য আক্রমণের গণ্ডি থেকে দূরে থাকায় গোঁড়া ব্রাহ্মণ্য ধর্মের বিধিনিষেধ এই অঞ্চলে ছিলই না। এই অবস্থায় বৌদ্ধ ও জৈন ধর্মের অবদানে এই অঞ্চলের মানুষের মনে রাজনৈতিক ভাবধারার কেন্দ্র হয়ে ওঠে ও বৌদ্ধ ও জৈন ধর্মের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি শক্তিশালী সমৃদ্ধিশালী সাম্রাজ্য পরিণত হতে পেরেছিল মগধ। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন সে সময় কেমন ছিল মগধ সাম্রাজ্য তথা ভারতবর্ষের ইতিহাস। আজকের গল্প পর্ব থেকে বোধ করি সহজেই বুঝতে পারবেন কি কি কারণে কিভাবে ছোট গোষ্ঠী বা ট্রাইবস থেকে একটি এত বড় সাম্রাজ্যে পৌঁছানো সম্ভব হয়, তার জন্য কি কি দরকার পড়ে এবং বর্তমানের সাথে সেকালের কি মিল। আমার আজকের গল্প পর্বটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রেখে সকলের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। নমস্কার।